বাংলাদেশ ব্যাংকে রাখা সব লকার ও সেফ ডিপোজিট জব্দ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব লকারে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ আছে বলে ধারণা করছে কমিশন। প্রয়োজন হলে যে কোনো ব্যাংকের লকারে হানা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। এদিকে সজীব ওয়াজেদ জয়ের গবেষণা প্রতিষ্ঠান CRI এর নামে অবৈধ অর্থের সন্ধান পেয়েছে দুদক। মাহবুব চপলের রিপোর্ট। সাবেক ডেপুটি গভর্নর SK সুরের গোপন লকার অনুসন্ধানে গত ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে যান দুদকের কর্মকর্তারা। ওই লকারে ৫ কোটি টাকার সম্পদ পান তারা। পাশাপাশি দেখতে পান সেখানে ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বেশ কিছু লকার বা সেফ ডিপোজিট আছে। সেগুলোতেও অবৈধ অর্থ থাকতে পারে বলে ধারণা করছেন অনুসন্ধান কর্মকর্তারা। অর্থ উপদেষ্টার সাথে কথা বলে লকারগুলো ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক, যেগুলোতে পরে তল্লাশি চালাবে কমিশন। বাংলাদেশ ব্যাংকের আমরা মনে করছি যে এইগুলোতে গাতোয়ায় বহির্ভূত সম্পদ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি FDR গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। তিনি জানান, শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, প্রয়োজনে যে কোনো ব্যাংকের লকার খুঁজে দেখবে দুদক। দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবে কোথায়। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে। এদিকে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান CRI কার্যালয়ে অভিযান চালায় দুদক। প্রতিষ্ঠানটি রাষ্ট্রের টাকা ব্যবহার করে রাজনৈতিক চক্রান্ত চালিয়েছে বলে তথ্য পায় কমিশন। ৩৫ কোটি টাকার FDR এর নথিও পান দুদক কর্মকর্তারা। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় CRI নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে CRI নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় IFIC ব্যাংকে CRI নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার FDR রয়েছে। দুদকের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। অনুসন্ধানকালে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। নিজ নামে আগামী ৮ ফেব্রুয়ারি ৬টি কমিশনের প্রধানরা ঐক্যমত কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার বিষয়ক চূড়ান্ত প্রস্তাবনা পেশ করবেন। তাদের দেয়া সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা চলতি মাসের মাঝামাঝি শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী সংস্কারের কোনটি বাস্তবায়ন হবে তার নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছাবে সেগুলো সংবিধানে সংযোজন করা হবে। আসিফ নজরুল বলেন, রোজার মধ্যেও জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ও ডেপুটি প্রেস সচিব উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে জনমনে আতঙ্ক, অনিশ্চয়তা দেখা দেবে, যার সুযোগ নেবে পতিত স্বৈরাচার, এমন আশঙ্কা বিএনপির নেতাদের।
দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে অন্যদিকে নজর না দিয়ে দ্রুততম সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার গ্রহণযোগ্য ও টেকসই করতে হলে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মনিল হাসানের রিপোর্ট। মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কাজ শুরু করার আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। গণহত্যার জন্য পতিত স্বৈরশাসকের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও দলের অবস্থান তুলে ধরেন বিএনপির এই মুখপাত্র। যারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই হবে, আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিএনপির প্রস্তাবনা তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়মের ফলে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য খাত। এর ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সকলের মতামতকে পূর্ণ মর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরে ডক্টর মোশাররফ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ব্যাংকের টাকা পাচার হয়েছে, মাত্র 12টি ব্যাংক ভালো চলছে, 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম কমে আসবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত সমিতির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। মাহবুব কুইচাপলের আরেকটি রিপোর্ট। 2022 সালে দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা। গণ অভ্যুত্থানে উৎখাত হয় গোতাবায়া সরকার। মূল্যস্ফীতি ওঠে 70%, তবে পরের বছরে তা নেমে আসে 7%। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ বলে দাবি করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি 10%-এর ঘর থেকে কমাতে না পারার ব্যাখ্যা দেন তিনি, তবে আশা করেন 3 মাসের মধ্যে 7%-এ নামিয়ে আনতে পারবেন তারা। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। মেইন জিনিস, বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকবেন। মানে শ্রীলঙ্কা এক্সাম্পল দেয়, এই ইনফ্লেশন কমিউনিটি আউট একটা দেশ, তার মধ্যে জিনিসপত্র, আর শ্রীলঙ্কাটা কোনো বিষয় ছিল না, কনফ্লিক্ট ছিল না। ওরা তো মোটামুটি পলিটিক্যালি যেই আসে থাকে ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট, তো যেই গভর্নমেন্টে আসছে তাদের সাপোর্ট, আমাদেরকে পছন্দ করে না, চলে যান, এই সে বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো, আমি কয়েকদিনের মধ্যে হয়তো আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। উপদেষ্টা বলেন, দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে, জনগণের আমানত পাচার হয়েছে। 60টির মধ্যে মাত্র 12টি ব্যাংক ভালোভাবে চলছে বলেও জানান তিনি। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে, যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো
খুঁড়ি করে, এরকম কোনো দেশে হয়েছে? কোনোটা 1/3 ব্যাংক কাজ করে না। সম্পূরক শুল্ক না কমালে ফল আমদানি বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা তা আমলে নিচ্ছেন না অর্থ উপদেষ্টা। এটা এখন আমি এই ব্যাপারে আমার কোনো আর অ্যাকশন নেই। রমজান মাসে দেখা যাক ফল আমদানি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমরা